ওকে, আজকে আমরা কথা বলবো। আহ, এইটা আমাদের কাছে মনে হয়েছে একটু পড়ানো দরকার। হ্যাঁ, ধরা গেল যে ধরো এখনকার সিচুয়েশন যে অবস্থায় এই ধরনের কিছু সিনারিও নিয়ে হয়তো কোনো প্যাসেজ আসলেও আসতে পারে, বাট শিওর না। হ্যাঁ, যদি আসে আমরা একটু প্র্যাকটিস করে গেলাম, আদার দেন আমাদের তো প্র্যাকটিস করতেই হবে। তো ওয়াই নট এই টাইপের একটা প্যাসেজ আমরা একটু ট্রাই করলাম। আমরা লাস্টেরটাতেই একটু শুরু করি, সেটা হচ্ছে আমাদের কোথায় গেল, এইটা 3 নম্বর প্যাসেজ। এটা ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনাকে নিয়ে লেখা, মানে ওনার জীবন বৃত্তান্ত বা রিলেটেড টপিক। তো এইটা দেখে আমরা একটু ট্রাই করব। এরপরে আমরা জুলাই সিচুয়েশন যেটা আছে ওই ধরনের কিছু প্যাসেজ দেখব। একটু দ্রুত পড়বো, খেয়াল করো। এই শিটগুলো কিন্তু অলরেডি আপলোডেড, তোমরা চাইলে নিজেরাও দেখতে পারবা। তো আমি শুরু করতেছি 3 নম্বরটা দিয়ে। প্রফেসর মোহাম্মদ ইউনুস, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো সবাই নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা জি আচ্ছা। স্যার। Okay. Professor Mohammad Yunus, born on June 28, 1940, 1940 সালের জুনের 28 তারিখে জন্মগ্রহণ করেছে চিটাগংয়ে। আচ্ছা, ইজ আ রিনাউন্ড ইকোনমিস্ট অ্যান্ড সোশ্যাল এন্টারপ্রেনিউর। দ্যাট মিনস এটা হচ্ছে সবার, উনি হচ্ছে সবার পরিচিত একজন অর্থনীতিবিদ, একই সাথে সামাজিক এন্টারপ্রেনার, উদ্যোক্তা। হি ইজ বেস্ট নোন ফর ফাউন্ডিং দ্য গ্রামীণ ব্যাংক ইন 1983। সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য 1983 সালে। পাইনোরিং দ্য কনসেপ্ট অফ মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ প্রকল্প যেটা ছিল, প্রোভাইডিং স্মল collateral free loans to improvised individual, particularly women, to help them initiate income generating activities. That means ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে ওই যে তোমার হচ্ছে ফ্রি লোন, সুদ ফ্রি, মানে এই মুনাফা বা এক্সট্রা টাকা দিতে হবে না, এই ধরনের ফ্রি লোন দিত, যার মাধ্যমে প্রত্যেককে সে ইম্প্রোভাইজ করতে পারছে, উন্নতি করতে পারছে সবার জীবন ধারায়, পার্টিকুলারলি তাদের মহিলাদের, টু হেল্প দেম ইনিশিয়েট ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস। বিভিন্ন অ্যাক্টিভিটিস এর থ্রুতে তাদের ইনকাম সোর্স তৈরি করে দেওয়া ছিল তার মূল প্ল্যান। আচ্ছা, দিস ইনোভেটিভ অ্যাপ্রোচ হ্যাজ এম্পাওয়ার্ড মিলিয়ন্স টু এসকেপ পভার্টি অ্যান্ড হ্যাজ বিন রেপ্লিকেটেড গ্লোবালি। আচ্ছা, এই যে অভিনব যে উদ্যোগ, এইটার মাধ্যমে, অভিনব উদ্যোগের মাধ্যমে অনেককে, লক্ষ লক্ষ মানুষকে সে দরিদ্রতা থেকে মুক্ত করতে পারছে। এন্ড অবশ্যই এটা কি হয়েছে আবার রেপ্লিকেটেড, মানে গ্লোবালি, বৈশ্বিক ভাবেও এটা, এই জিনিসটা তারা অনেক বিশ্বের বিভিন্ন জায়গায় এরা এটা অ্যাপ্লাই করেছে। আচ্ছা, এরপরে আসো, ইন রিকগনিশন অফ হিজ গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক। তার এই একদম গ্রাউন্ড ব্রেকিং এর বাংলা অর্থ কি বলা যায়? ওরা অসাধারণ দিছে, আচ্ছা ঠিক আছে, অসাধারণই বলা যায়। ইউনুস অ্যান্ড দ্য গ্রামীণ ব্যাংক ওয়ার জয়েন্টলি অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ, নোবেল পিস প্রাইজ, হ্যাঁ, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল 2006 সালে। এইটার সম্মাননা স্মারক স্বরূপ, রিকগনিশন স্বরূপ, তারা ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক জয়েন্টলি হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার পায় 2006 সালে ফর দেয়ার ইফোর্টস টু ক্রিয়েট ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফ্রম বিলো। তার মানে তারা অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি সাধিত করেছে এই দুইটা প্রতিষ্ঠানের, উনি এবং তার এই প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের থ্রুতে। বিয়ন্ড মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ পরিকল্পনাতে ইউনুস ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ সোশ্যাল বিজনেস, সামাজিক ব্যবসা, সামাজিক ব্যবসা, এ মডেল ওয়ার এন্টারপ্রাইজেস এইম টু সলভ সোশ্যাল প্রবলেমস উইদাউট সিকিং প্রফিট ডিস্ট্রিবিউশন টু ওনার্স। That means social business is a kind of business where you are not dedicated to gain profit. You have to work for the civil society or the lower, below average লাইফ লিডিং পিপল, যাদের হচ্ছে জীবনধারা হচ্ছে ধরো হচ্ছে একটু নিম্ন পর্যায়ে, তাদেরকে নিয়ে কাজ করে, এবং এটাতে প্রফিট কি অবস্থা না অবস্থা সেটার প্রতি ওইভাবে আসলে গুরুত্ব না দিয়ে মানুষের জন্য কাজ করা। প্রফিট এখানে মার্জিনাল হইতে পারে, সেটা দ্যাট ডিপেন্ডস অন অ্যানাদার ফ্যাক্টর, বাট ওইটার দিকে ফোকাস না করে মানুষের জন্য কাজ করা, এই থ্রোতে, এই থিওরিতে সে বিশ্বাস করে এবং ইন্ট্রোডিউস করেছে এই থিওরিটা। হি হ্যাজ ইনিশিয়েটেড ওভার টু, ডিসপাইট ফেসিং পলিটিক্যাল চ্যালেঞ্জেস। আচ্ছা,
এখানে এখন আসতেছে হচ্ছে একটু কাইন্ড অফ প্রেজেন্ট সিনারিও, যে পলিটিক্যাল চ্যালেঞ্জের শিকার হয়েছে, যেখানে কি ছিল, ইনক্লুডিং লিগ্যাল ব্যাটেলস অ্যান্ড অ্যাকুইজিশনস ফ্রম ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনাস গভর্নমেন্ট। তাইলে সেখানে ছিল হচ্ছে তোমার হচ্ছে ব্যাটেল অ্যান্ড অ্যাকুইজিশনকে আমরা কি বলতে পারি, এই যে মামলা এবং আইনগত মামলা এবং অভিযোগ, ঠিক আছে, অ্যাকুইজিশন বা অভিযোগ আইনি এবং লড়াই স্যার, আইনি লড়াই। হ্যাঁ, তাহলে আইনগত মামলা এবং অভিযোগের শিকার হইতে হয়েছে কার সময়, শেখ হাসিনার সরকারের সময়। আচ্ছা, ইউনুস রিমেইন স্টিডফাস্ট ইন হিজ মিশন, বাট ডক্টর ইউনুস তার মিশনে অটুট ছিল। ইন অগস্ট 2024 অ্যাডমিনিস্ট পলিটিক্যাল আর আচ্ছা এখানে একটু মুছে দিই, amidst political unrest, he was appointed as the chief advisor of Bangladesh's interim government, marking a significant turn in his political involvement. আচ্ছা, তাহলে এখানে কি হইলো, 2024 আগস্ট মাসের যে উত্থান, হ্যাঁ, রাজনৈতিক উত্থান হয়েছিল, উত্থান না পতন, সরি, অ্যামিস্ট পতন, হ্যাঁ, তো এটার থ্রোতে কি হয়েছে, হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার হয়েছে, প্রধান উপদেষ্টা হয়েছে। মার্কিং এ সিগনিফিকেন্ট টার্ন ইনটু হিজ পলিটিক্যাল ইনভলভমেন্ট, মানে তার যে রাজনৈতিক যে রাজনৈতিকভাবে তার যে ইনভলভমেন্ট সম্পৃক্ততা। বা সম্পৃক্ততা, সেইটা সে তুলে ধরেছে অ্যাকচুয়ালি। আচ্ছা, থ্রো হিজ আনওয়েভারিং ডেডিকেশন টু সোশ্যাল চেঞ্জ, প্রফেসর মোহাম্মদ ইউনুস হ্যাজ নট অনলি ট্রান্সফর্ম দ্য লাইভস অফ countless individual but has also inspired a global movement towards inclusive economic development. আচ্ছা, একটু পার্ট বাই পার্ট করি। আচ্ছা, থ্রো হিজ আনওয়েভারিং ডেডিকেশন টু সোশ্যাল চেঞ্জ, এই যে সামাজিক পরিবর্তনের দিকে তার যে অদম্য চেষ্টা, সেটার মাধ্যমে প্রফেসর মোহাম্মদ ইউনুস হ্যাজ নট অনলি ট্রান্সফর্ম দ্য লাইভস অফ কাউন্টলেস ইন্ডিভিজুয়াল, মানে অগণিত মানুষের সে যে জীবন পরিবর্তন করেছে, শুধু তাই না, বাট অলসো ইন্সপায়ার্ড এ গ্লোবাল মুভমেন্ট, একটা বৈশ্বিক পরিবর্তন কিসের প্রতি, টুয়ার্ডস ইনক্লুসিভ ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে হচ্ছে সার্বিক একটা অর্থনৈতিক উন্নতির দিকে ধাবিত করেছে। তো মোটামুটি এই ছিল প্যাসেজটা। আর স্ট্যান্ডার্ডটা তোমাদের অনার্স লেভেল স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে, যে ওয়ার্ড চয়েস গুলো মোটামুটি কাইন্ড অফ সিমিলার থাকে, এরকমই থাকে, এই স্ট্যান্ডার্ডে থাকে, না কঠিন না সহজ, এই টাইপের থাকে। তো সেইভাবেই সাজানোর চেষ্টা করা হয়েছে। তো এখান থেকে আমাদের গতানুগতিক কয়টা পার্টে কোশ্চেন হয়, 4টা। তো প্রথমে থাকে হচ্ছে কোশ্চেন অ্যান্সার, তারপরে হচ্ছে ওই ওয়ার্ড মিনিং, তারপরে মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, আর লাস্টে থাকে সামারি। তো এইগুলোই আমরা প্রশ্ন হিসেবে এনেছি। 3টা কোশ্চেন, 6 মার্ক। এখানে কি কি কোশ্চেন ছিল দেখো। হোয়াট ইজ প্রফেসর মোহাম্মদ ইউনুস ফেমাস ফর? তো ডক্টর মোহাম্মদ ইউনুস ফেমাস কিসের জন্য? অনেকগুলো পয়েন্টিংই করা যায়। কারণ সিচুয়েশনের দিকে ফেমাস বলতে গেলে সে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের মেইন অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার, এটার দিক থেকেও সে ফেমাস হয়ে গেছে। আর অ্যালং উইথ তার মেইন ফেম ছিল কিসের উপর, সে হচ্ছে ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক অ্যান্ড অলসো গট দ্য নোবেল প্রাইজ জয়েন্টলি ফ্রম জয়েন্টলি অ্যাবাউট গ্রামীণ ব্যাংক অ্যান্ড অন হিম, কিসের জন্য, অন পিস, ইন 2006। তো এইগুলো হচ্ছে তার লাইফের কি বলবো টার্ন ওভার পয়েন্ট, যেগুলোর থ্রুতে সে ফেমাস। তো এগুলো মেনশন করতে হবে অবশ্যই। 3টা পয়েন্ট আমি বললাম, এই 3টা মোটামুটি মেনশন করে দিলেই হবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ সোশ্যাল বিজনেস ইন্ট্রোডিউসড বাই ইউনুস? আচ্ছা, সোশ্যাল বিজনেসের ইন্ট্রোডিউসিং কি ছিল, কনসেপ্টটা কি ছিল? কনসেপ্ট হচ্ছে ওই যে আমি কিন্তু একটু আগেই বলছি, ইউ মাস্ট নট ফোকাস অন প্রফিট গেইনিং, বাট ইউ শুড ওয়ার্ক ফর দ্য সিভিল সোসাইটি অর দ্য পিপল অর ইন্ডিভিজুয়ালস হু আর লিডিং আ লাইফ বিলো এভারেজ। তো এইদেরকে নিয়ে কাজ করতে হবে, বিলো এভারেজ লাইনের যে লাইফ লিডিং পার্সন বা পিপল রয়েছে, তাদেরকে নিয়ে কাজ করতে হবে। হোয়েন এভার ইউ উইল নট বি ফোকাসড অন দ্য প্রফিট গেইন, এটা ছিল মেইন কনসেপ্ট। আচ্ছা, মানে সামাজিক ব্যবসা বলতে এটাই বোঝায় যে তুমি দরিদ্র মানুষ নিয়ে কাজ করবা, বাট প্রফিটের দিকে অতটা খেয়াল করবা না। কম প্রফিট হইলেও তোমার কোম্পানি চলে যাচ্ছে, বাট মানুষকে সাহায্য করতে পারতেছে। আচ্ছা, হোয়াট রিকগনিশন ডিড ইউনুস রিসিভ? আচ্ছা, এখানে স্পেসিফিক্যালি আবার ওই নোবেল পুরস্কারের কথাটাই শর্ট কোশ্চেন হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, যে কি পেয়েছে, তাই না? সে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল জয়েন্টলি উইথ গ্রামীণ ব্যাংক।
তো এগুলোর অ্যান্সারিং আমি লিখে রেখেছি, যদিও আমি আবার নিজে থেকে বললাম, এখন একটু দেখো কিভাবে লিখছি, তোমরা পড়তে পারবা। ইজ ফেমাস ফর ফাউন্ডিং দ্য গ্রামীণ ব্যাংক, পয়েন্ট নাম্বার 1, অ্যান্ড পায়োনিয়ারিং দ্য কনসেপ্ট অফ মাইক্রো ক্রেডিট। এটা মানে ওইটার থ্রোতে, গ্রামীণ ব্যাংকের থ্রোতে মাইক্রো ক্রেডিটের কনসেপ্টের জন্য স্মল কোলাটারাল ফ্রি লোনস টু হেল্প পোর পিপল, স্পেশালি ওমেন স্টার্ট। আচ্ছা, এখানে একটা পয়েন্টের কথাই বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়েছে, এখানে তুমি আরো 2-3টা অ্যাড করতে পারো চাইলেই, হ্যাঁ, যে হি ওয়াজ অলসো ফেমাস ফর দ্য নোবেল প্রাইজ হুইচ হি হ্যাজ গেইনড ইন 2006. Also, he is now come into fame. He has now came into fame for being the chief of interim government of Bangladesh. ঠিক আছে, এই দুইটা লাইন একটু অ্যাড করতে পারো চাইলে। আদার দেন এটাও মেইন ফেমাস এর জায়গা কিন্তু এইটাই তার। আর এই যে মাইক্রো ক্রেডিট কনসেপ্ট, ক্ষুদ্র ঋণ কর্মসূচি, এইটা বেসিক্যালি তার থ্রোতেই পুরো ওয়ার্ল্ডে আসলে ওয়েল নোন হয়েছে। তো এটাই মেইন কনসেপ্ট, ঠিক আছে। তাহলে এটা মেনশন করলে এনাফ, বাট আদার দেন আমি যে দুইটা বলেছি সেটা এখানে অ্যাক্টিভিটিস হিসেবে দিতে পারো। আচ্ছা, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ সোশ্যাল বিজনেস? এখানে তো ওইটাই বললাম, এই যে হচ্ছে প্রফিটের দিকে তুমি হচ্ছে খেয়াল করবা না, উইদাউট সিকিং প্রফিট। আচ্ছা, এখানে প্রফিটস আর নট ইনভেস্টেড টু এক্সপ্যান্ড দ্য বিজনেস অ্যান্ড অ্যাড্রেসেস ইস্যু লাইক হেলথ, এডুকেশন। আচ্ছা, এটাই বলতেছে যে তুমি প্রফিটের দিকে খেয়াল করবা না, এবং প্রফিট করে তুমি ব্যবসা হচ্ছে ইনক্রিজ করবা সেই ধান্দায় না থেকে তোমাকে এই প্রফিট মার্জিন গুলো যেটাই আসবে না কেন সেটা মানুষের কাজেই লাগাইতে হবে। এটাকেই হচ্ছে সোশ্যাল বিজনেস বলতেছে। এবং এই পয়েন্টটাই যে সোশ্যাল বিজনেস ইজ এ গ্রেট পয়েন্ট, হ্যাঁ, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড এত বেশি জনপ্রিয়, আসলে বাংলাদেশে এসব নিয়ে ভাবা হয় না, বা বাংলাদেশে এসব নিয়ে চিন্তা করা হয় না, বাট পুরো ওয়ার্ল্ড ওয়াইডে এই ধরনের কনসেপ্ট নিয়ে অনেক বেশি কাজ চলতেছে, কারণ ওরা এইটার ভ্যালু বুঝে। খেয়াল করবা তোমরা হচ্ছে এই যে গত যে বিশ্বকাপ গিয়েছে, ওয়ার্ল্ড কাপ, সেখানে কিন্তু ডক্টর ইউনুসের কিছু বিজনেস মডেল কাজ করেছে পুরা স্টেডিয়াম গুলোতে। যেমন স্টেডিয়াম গুলোর চেয়ার গুলো তৈরি করা হয়েছিল ওয়েস্টেজ থেকে, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের সোশ্যাল একটা বার্ডেনের জিনিস, একটা ওয়েস্টেজ যে জিনিসগুলো সেগুলো কাজে লাগিয়ে একটা পার্টিকুলার জিনিস তৈরি করা হচ্ছে, যেটার থ্রোতে কিন্তু পুরা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতেই এই ওয়েস্টেজের একটা বিজনেস তৈরি হয়েছে এবং মানুষের উপকার হয়েছে। তো এই যে দেখো, উনি বাইরের বিজনেস মানে বাইরের কান্ট্রিতে বিজনেস মডেল ইমপ্লিমেন্ট করতে পারছে, বাট বাংলাদেশে আসলে তার সেই ধরনের কাজের কোনো ইয়ে নাই, কারণ বাংলাদেশে ভালো কাজ করে আসলে কেউ আগাইতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। ইভেন দো গ্রামীণ ব্যাংকও কিন্তু এখন পারফরমেন্সের দিক থেকে অনেকটা খারাপ দিকেই, কারণ ওই যে বললাম এই মানুষ আসলে এই দিকে ঝুঁকতে চায় না এখন, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, সেটা ভিন্ন বিষয়, জাস্ট বলার জন্য বললাম যাতে তোমরা ক্যাচ করতে পারো বিজনেস, সোশ্যাল বিজনেস এই টার্মিনোলজিটা অ্যাকচুয়ালি কি, কারণ এটার সাথে আমরা খুব একটা পরিচিত না। আচ্ছা, তাহলে 3টা কোশ্চেন এই হচ্ছে, এভাবে অ্যান্সার করতে পারো, নিজের ভাষায় অবশ্যই অ্যান্সার করবে এইভাবে। আচ্ছা, লাস্ট তারপরে বি নাম্বারে আছে হচ্ছে মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া। এখানে মেইন আইডিয়া তোমরা বলো তো, দুই একজন একটু শেয়ার করো তো, মেইন আইডিয়া কি এই প্যাসেজে? আমি একটু দ্রুত পড়াচ্ছি আজকে, হ্যাঁ। মেইন আইডিয়া চট করে বলতে হবে, মাইক অন করো, 2-4 জন মাইক অন করে বলে ফেলো, মেইন আইডিয়া কি মনে হয়? Professor Muhammad Yunus is important person of our country. আচ্ছা, না, এটা এটা এখানে মেইন আইডিয়া না, আমাদের দেশ নিয়ে আসলে এখানে কিছু বলা হয়নি। এখানে বেসিক্যালি বলা হয়েছে ডক্টর ইউনূসের জীবন বৃত্তান্ত, তাই তো। তো সেখানে অ্যাকচুয়ালি মেইন ছিল যে তার সারা জীবনের যে আহ, কি বলবো, বিভিন্ন কাজ, বিভিন্ন আইডিয়া, বিভিন্ন কি বলবো অ্যাক্টিভিটিস, সেইটা আমাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড বা আমাদের দেশের জন্য বলো বা গ্লোবালি বলো কি ধরনের ওয়েলবিং হিসাবে কাজ করেছে, এটাই হচ্ছে বলা হয়েছে পুরো প্যাসেজটার মধ্যে বলতে গেলে, হ্যাঁ। আমাদের দেশের জন্য কি না কি সেটা অ্যাকচুয়ালি ওইভাবে কিন্তু ফুটে ওঠে নাই, হ্যাঁ। আচ্ছা, তাহলে ওইটাই বলতেছে, দেখো, social entrepreneur whose work and in microcredit and social business has empowered millions and inspired global economic social development. তো এটাই মেইন আইডিয়া বলা যায় পুরো প্যাসেজটার। সাপোর্টিং আইডিয়া হচ্ছে আমরা কিছু পয়েন্টিং হিসেবে দিয়েছি, যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে, মাইক্রো ক্রেডিট কনসেপ্ট প্রদান করেছে, সোশ্যাল বিজনেসের পয়েন্ট দিয়েছে, গ্লোবাল ইম্প্যাক্ট তার বিভিন্ন থিওরিতে কাজে লাগছে,
তারপর হচ্ছে সে 2006 সালে নোবেল পুরস্কার পেয়েছে এবং চ্যালেঞ্জেস ওভারকাম করেছে। এই যে পলিটিক্যাল বিভিন্ন বাধা সত্ত্বেও সে এখন কি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার। তো এই যে কিছু পয়েন্টিং সাপোর্টিং আইডিয়াতে আমরা রাখার চেষ্টা করছি এবং খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন থেকে এগুলো অ্যাড করা হয়েছে। আর মেইন আইডিয়াটা খুব সুন্দর করে লেখা হয়েছে, এইভাবে চেষ্টা করবা তোমরা। আমি তো বললাম না যে তোমাদেরকে থেকে নিতে যে কিভাবে বলতে পারবা মেইন আইডিয়াটা, প্যাসেজটার দিকে একটু তাকালে কিন্তু এই বিষয়গুলোই ফুটে ওঠে। খেয়াল করো, প্রথম দিকেই তার বৃত্তান্ত বলা হইলো, এখানে সে যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে এবং সেখানে যে মাইক্রো ক্রেডিটের কনসেপ্ট জেনারেট করেছে এই কথাটা কিন্তু এখানে খুব সুন্দর করে বলা হয়েছে। তো এটা ছিল খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অ্যালং উইথ সে এইটার থ্রোতেই 2006 সালে নোবেল পুরস্কার পাইলো এবং বর্তমানে বাংলাদেশের সে চিফ অ্যাডভাইজার, সেটা তার পরের প্যারাতে মেনশন করা হয়েছে। তো তার যে জীবনীর একটা ক্রমান্বয়ে ধারা এবং যার থ্রোতে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে গ্লোবালি অ্যান্ড আমাদের ন্যাশনালি আমাদের দেশের জন্য যে ইম্প্যাক্ট ফেলেছে তার এই সকল কাজ, সেটাই অ্যাকচুয়ালি পুরো প্যাসেজটাতে বলা হয়েছে। তো মেইন আইডিয়া ওইটাই বোঝা উচিত বলে আমি মনে করি। এদিক সেদিক হবে, 19-20 হবে সবার ক্ষেত্রেই, বাট ওই মেইন যেই জায়গাটা সেটা একই থাকবে, মানে তার যে অবদান সেটার কথাই অ্যাকচুয়ালি এখানে বলতে হবে। এরপরে যেগুলো থাকে মিনিং থাকে, ওয়ার্ড মিনিং লিখতে হয়, সেন্টেন্স তৈরি করতে হয়। এখানে দেখো আমি ওইভাবেই করার চেষ্টা করেছি, তোমাদেরকে আমি যেভাবে বুঝাইছি। দেখো মাইক্রো ক্রেডিট এটার What অর্থ did you বলতে want, বলছে। এখন মাইক্রো ক্রেডিট ইজ আ sir? টার্ম, when you will have to express this term you have to mention in several words। এক কথায় আসলে মাইক্রো ক্রেডিটকে বুঝাইতে পারবে না, বা মাইক্রো ক্রেডিটের তোমার কোনো সিনোনিম বলা যায় না ওইভাবে। হ্যাঁ, তো ওয়ার্ড মিনিং কথাটার অর্থই হচ্ছে বাক্যের অর্থটাকে বোঝানো। সেখানে অনেকগুলো ওয়ার্ড অ্যাড করতে পারো, যেমন এখানে দেখো আমি কি বলছি, স্মল লোনস গিভেন টু পোর পিপল উইদাউট রিকোয়ারিং কোলাটারাল। কথা বুঝাইতে পারলাম? যে মাইক্রো ক্রেডিট হচ্ছে এরকম একটা লোন যেখানে কোনো মুনাফা বা অতিরিক্ত চার্জ অ্যাড করা হয় না এটাকে ফেরত নেওয়ার সময়। সহজ কথায় বলতে গেলে কাউকে যদি 5,000 টাকা লোন দেওয়া হয়, তার একটা টাইমিং দিয়ে দেওয়া হয় যে আপনার এই টাইমের মধ্যে 5,000 টাকা পরিশোধ করতে হবে। হ্যাঁ, তো সে ওই টাইমের মধ্যে পরিশোধ করে দিল 5,000 টাকা, তাকে এক্সট্রা কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না। এইটাকে বলে মাইক্রো ক্রেডিট। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসে হচ্ছে এমপ্লয়মেন্ট, সরি এম্পাওয়ারমেন্ট। এম্পাওয়ারমেন্ট মানে কি? চাকরি প্রদান করা, সহজ কথায় বলতে গেলে, তাই তো? তার মানে হচ্ছে গিভিং পিপল দ্য অ্যাবিলিটি অ্যান্ড কনফিডেন্স টু টেক কন্ট্রোল অফ দেয়ার লাইফস। আচ্ছা, তারপরে আসে সোশ্যাল বিজনেস, এ বিজনেস ক্রিয়েটেড টু সলভ সোশ্যাল প্রবলেমস and not to make profit for owners. Collateral, something pledged as security for a loan. আচ্ছা, তারপরে আসে হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে হচ্ছে কপি করা। কপিং, রেপ্লিকেশনটা ডাইরেক্ট বলা যায় কপিং, ঠিক আছে, আর রিপ্রোডিউসিং, এইভাবে মেনশন করে দেওয়া যায়। ওকে, তারপরে সামারি। সামারি অ্যাকচুয়ালি কি বলবো, মেইন পয়েন্টগুলো এখানে তুলতে হবে। অবশ্যই এই যে গ্রামীণ ব্যাংকের পয়েন্ট আসবে, মাইক্রো ক্রেডিটের পয়েন্ট আসবে, সোশ্যাল বিজনেসের পয়েন্ট আসবে। এই যে সোশ্যাল বিজনেস মানে যেগুলো মেইন ছিল, নোবেল প্রাইজের পয়েন্ট আসবে, বাট সবকিছুই আনতে হবে ইন ইওর ওন ল্যাঙ্গুয়েজ, নট দ্যাট ফ্রম দ্য প্যাসেজ। পড়ে দেখো পুরো প্যাসেজটার, আর এখানে গিয়ে পড়ে দেখো ওইখানে আর এইখানে পুরোটাই ডিফারেন্ট, বাট জিনিসগুলো সেমই। এভাবেই সামারি লিখতে হয় এবং এইরকম শর্ট এজই আমার মনে হয় লেখা উচিত। যেমন এখানে দেখো প্যাসেজ ছিল 4 প্যারায়, আমরা সামারিটা মোটামুটি 1 প্যারার সমান জায়গাতেই কভার করে ফেলতে পারছি। তো এইভাবেই সামারিটা, সহজ কথায় বলতে গেলে 6-7 লাইন, এর বেশি স্যার, হওয়ার দরকার নাই। স্যার ক্যান আমি কি কোশ্চেন করতে পারি? স্যার আপনি হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন অবশ্যই আমাকে? শুনতে পাচ্ছি, স্যার, শুনতে পাচ্ছি। আমরা এই সামারির মধ্যে কি প্যাসেজ থেকে কি কোনো কিওয়ার্ড নিতে পারবো সামারির হ্যাঁ, মধ্যে? কিওয়ার্ড বলতে কি, প্যাসেজের মোস্ট অফ দ্য ওয়ার্ডসই থাকবে, বাট হ্যাঁ সেন্টেন্স হ্যাঁ, মেকিং উইল বি ইন ইওর ওন প্যাটার্ন। ওন ওয়ার্ডস। সেন্টেন্সটা আচ্ছা, একদম হচ্ছে তোমার হুবহু প্যাসেজ থেকে না নিয়ে সবকিছুই প্যাসেজ থেকে নিবা। দ্যাট মিনস হচ্ছে কনসেপ্ট গুলো পুরোটাই প্যাসেজ থেকে এবং অনেক কিছুই প্যাসেজ থেকে থাকবে। যেমন এখানে দেখো শব্দগুলো যদি খেয়াল করো, প্রফেসর মোহাম্মদ ইউনুস বর্ন, এখানে ওইখানে বলা ছিল ওয়াজ বর্ন, এইভাবে ঘোরায় বলা ছিল, এখানে ডাইরেক্ট বলা হয়েছে বর্ন ইন বাংলাদেশ ইজ এ রিনাউন্ড ইকোনমিক্স সোশ্যাল এন্টারপ্রেনার। আচ্ছা, এখানে শর্ট করে বলা হয়ে গেছে, ওই কথাগুলো একটু শর্ট করে দিয়েছি। হি ফাউন্ডেড দ্য গ্রামীণ ব্যাংক, ওইখানে হয়তো অন্যভাবে কথা ছিল। হ্যাঁ, যেমন এখানে কি ছিল একটু দেখো, ওকে। তাইলেই বুঝতে পারবা। আচ্ছা, এই যে হি ইজ বেস্ট নোন ফর ফাউন্ডিং দ্য গ্রামীণ ব্যাংক, শর্ট করে দিয়েছে হি ফাউন্ডেড গ্রামীণ ব্যাংক।
কথা বুঝাইতে পারলাম? ওইখানে ফাউন্ডিং ছিল, ফাউন্ডিংই রাখছি, বাট আমার ওয়ান ওয়েতে আমি সেন্টেন্স মেক করেছি। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তুমি অত বেশি চিন্তা করতে হবে না যে আমার সবকিছু বাইরে থেকে আনতে হবে, তাহলে তো কিছুই লিখে যাবে না আসলে। হ্যাঁ, সবকিছু ওইভাবে চিন্তা করতে গেলে লেখাটা কঠিন। তুমি ওইখান থেকে হেল্প নিবা, ওইখান থেকে পয়েন্টিং আনবা, ওইখান থেকে শব্দ সবকিছুই নিবা, বাট সেন্টেন্সটা তোমার ওন অ্যাঙ্গেলে তৈরি করতে হবে। এইভাবেই সামারি গুলো লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে, এইভাবে একটা শেষ করলাম, আর একটা পড়ি, আর একটা তোমাদের জন্য রেখে দিব। ওইটা তোমরা সহজটা তোমাদের জন্য রেখে দিব। এই যে 5 আগস্টের পরে বর্তমান বাংলাদেশের অবস্থা কি, এটা তোমরা পড়ে নিবা, তোমরা ট্রাই করবা। আমি ফার্স্ট একটা পড়াই দিই। ঠিক আছে, দেখো, জুলাই স্টুডেন্ট প্রোটেস্ট ইন বাংলাদেশ, মানে ডিরেক্ট টপিক একদম। হ্যাঁ, মানে যেটার থ্রুতে আমরা আসলে অন্য কিছু দেখছি, যে ডক্টর ইউনূসের কথা কেন আসলো, এটার জন্য আসছে, তাই না? স্টুডেন্ট প্রোটেস্ট। তো এটা কি হবে? স্টুডেন্ট প্রোটেস্ট মিনস তোমাদের প্রোটেস্ট, সহজ কথায় বললে। ইন জুলাই 2024 বাংলাদেশ উইটনেসড ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টুডেন্ট মুভমেন্টস ইন রিসেন্ট ইয়ার্স। বর্তমান বছর, মানে গত বছরগুলোর মধ্যে সবচেয়ে মানে সবচেয়ে বড় না বলবো, ওয়ান অফ দ্য লার্জেস্ট বলছে এখানে, বা সবচেয়ে বড়ই বলা চলে, যে ছাত্রদের আন্দোলন, তাই না? আচ্ছা, দ্য প্রোটেস্ট বিগ্যান উইথ ডিমান্ডস ফর রিফর্মস ইন দ্য কোটা সিস্টেম ইন গভর্নমেন্ট জব। সরকারি চাকরিতে কোটা সিস্টেমের যে রিফর্ম, মানে হচ্ছে নতুন করে কোটা সিস্টেমকে আবার করা, সেই আন্দোলনটা এইভাবে শুরু হয়েছিল। Thousands of students from different universities and colleges across the country came out on streets. বোঝাই যাচ্ছে, হাজারে হাজারে স্টুডেন্ট অন্য বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ থেকে এসেছে, রাস্তায় নেমেছে, ডিমান্ডিং ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড ফেয়ার রিকোয়ারমেন্ট পলিসিস, মানে সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং কোন প্রকার মানে ইয়া ছাড়া, কি বলে, সমান সুযোগ সুবিধা এবং ন্যায্যভাবে, ফেয়ার রিকোয়ারমেন্ট মানে ন্যায্য পদ্ধতিতে যেন চাকরি প্রদান করা হয়, এই দাবিতে। দ্য মুভমেন্ট কুইকলি স্প্রেড ফ্রম ঢাকা টু আদার মেজর সিটিজ, ক্রিয়েটিং আ ন্যাশন ওয়াইড ওয়েভ অফ ডেমনস্ট্রেশন। মানে জাতিগত একটা কি বলবো, বিশাল এক আন্দোলনে পরিণত হয়ে গেছে ঢাকার বাইরেও, ঢাকা বাদেও ঢাকার বাইরের বিভিন্ন শহরগুলোতে। দ্য প্রোটেস্টস ওয়ার মোস্টলি পিসফুল ইন দ্য বিগিনিং। প্রথমের দিকে শান্তিপূর্ণই ছিল, বাট ক্ল্যাশেস অকেশনালি ব্রোক আউট বিটুইন দ্য স্টুডেন্টস এন্ড দ্য পুলিশ। পুলিশের এবং ছাত্রদের মাঝে ইয়া বলবো, কি বলে, দাঙ্গা হাঙ্গামা বেরিয়ে চলেছিল, ক্ল্যাশ যেটা বলে। হ্যাঁ, আচ্ছা, রোডস ওয়ার ব্লকড, রাস্তাগুলো ব্লক হয়েছিল। পাবলিক ট্রান্সপোর্ট ওয়ার ডিসরাপ্টেড, বন্ধ হয়েছিল। এন্ড নর্মাল লাইফ ইন দ্য ক্যাপিটাল ওয়াজ অ্যাফেক্টেড, রাজধানীতে সাধারণ জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। সোশ্যাল মিডিয়া প্লেড আ ভাইটাল রোল ইন অর্গানাইজিং র্যালিস এন্ড স্প্রেডিং ইনফরমেশন। এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে ইনফরমেশন গুলো দ্রুত ছড়িয়ে পড়ছিল। আচ্ছা, despite the difficulties, students continued their protest with courage and determination. তার মানে সাহস এবং অদম্য ইচ্ছার মাধ্যমেই তারা প্রোটেস্ট চালিয়ে গেছে ছাত্ররা, অনেক ডিফিকাল্টিস থাকা সত্ত্বেও, প্রতিকূলতা থাকা সত্ত্বেও। দ্য গভর্নমেন্ট রেসপন্ডেড বাই হোল্ডিং মিটিংস উইথ স্টুডেন্ট লিডার্স। আচ্ছা, দ্য গভর্নমেন্ট রেসপন্ডেড বাই হোল্ডিং মিটিংস উইথ স্টুডেন্ট লিডার্স অ্যান্ড প্রমিজিং রিফর্মস। দ্যাট মিনস সরকার কি করেছিল, শিক্ষার্থীদের নেতাদের সঙ্গে বৈঠক করে ঠিক করার আশ্বাস দিয়েছিল। মেনি সিভিল সোসাইটি মেম্বার্স এন্ড প্রফেশনাল এক্সপ্রেস সলিডারিটি উইথ দ্য স্টুডেন্টস, রিকগনাইজিং দ্যাট দ্য মুভমেন্ট রিফ্লেক্টেড দ্য ভয়েস অফ দ্য ইয়ুথ। মানে সাধারণ জনগণও এখানে সম্পৃক্ত ছিল এবং অনেক পেশাদারিত্বের লোকজনও তাদের নিজস্ব মতামত প্রকাশ করেছে ছাত্রদের সাথে সহযোগী হয়ে। রিকগনাইজিং দ্যাট দ্য মুভমেন্ট রিফ্লেক্টেড দ্য ভয়েস অফ দ্য ইয়ুথ, মানে যুবকদের কণ্ঠস্বরকে এই মুভমেন্টটা বা এই আন্দোলনটা ফুটিয়ে তুলেছে। দ্য জুলাই স্টুডেন্ট প্রোটেস্ট শোড দ্য পাওয়ার অফ কালেকটিভ অ্যাকশন অ্যান্ড রিমাইন্ডেড দ্য, আচ্ছা এখানে প্রথমটা বলি, যে শোড দ্য পাওয়ার অফ কালেকটিভ অ্যাকশন মানে সমষ্টিগত বা দলবদ্ধ যেই শক্তি, দলবদ্ধ হওয়ার যে শক্তি, সেই শক্তিকে তুলে ধরেছে। অ্যান্ড রিমাইন্ডেড দ্য নেশন দ্যাট, এবং জাতিকে মনে করিয়ে দিয়েছে, young people can play a significant role in shaping the future of Bangladesh. মানে
যারা বা যুবক মানুষজন, যুবকেরাই সহজ কথায় বলতে গেলে ক্যান প্লে এ সিগনিফিকেন্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে। তো এখানে আসলে কি হয়েছে, কি করা হয়েছে ওখানে, মানে আন্দোলনের কি কি লাঠিচার্জ, গুলি বর্ষণ, এটা সেটা, হত্যাকাণ্ড, এই ধরনের অ্যাকচুয়ালি ওই ধরনের কন্টেন্ট আনা যায় না, বুঝতে পারছো? তো এখানে খুবই জেনারেল ফর্মে আমরা যতটুকু পেরেছি এবং খুবই সুন্দর ভাবে যে এটার প্রাইমারি সিচুয়েশন কি ছিল এবং এটার আউটকাম কি এবং আসলে কি এখান থেকে আমরা পেয়েছি, এই জিনিসটা অ্যাকচুয়ালি এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো এই ধরনের প্যাসেজই আমার মনে হয় আসবে, যদি আসে আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে কোশ্চেন দেখবো এখন আমরা। কোশ্চেন গুলো কি কি আসছে, যে মেইন ডিমান্ড কি ছিল স্টুডেন্টসদের। আচ্ছা, হাউ ডিড দ্য প্রোটেস্ট এফেক্ট নর্মাল লাইফ ইন ঢাকা, ঢাকার স্বাভাবিক জীবনযাত্রা কিভাবে ফেলেছে, এবং গভর্নমেন্ট এন্ড সিভিল সোসাইটি রেসপন্ড কেমন ছিল প্রোটেস্টের। আচ্ছা, তো এই হচ্ছে তিনটা কোশ্চেন। আমরা অবশ্যই অ্যান্সার গুলো বুঝতেই পারতেছি। মেইন ডিমান্ড ছিল হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, হ্যাঁ তাই না, যে রিফর্ম অফ দ্য কোটা সিস্টেম ইন গভর্নমেন্ট জবস। এন্ড অবশ্যই কি আরেকটা অ্যাডিশনাল লাইন এখানে আমরা দেখেছি, যে ফেয়ার রিকোয়ারমেন্ট এন্ড ইকুয়াল অপরচুনিটি, তাই না? এই দুইটা পয়েন্ট এখানে অ্যাড করতে হবে। এবং হাউ ডিড দ্য প্রোটেস্ট এফেক্ট নর্মাল লাইফ ইন ঢাকা, এখানে দুইটা অপশন হবে, দুইটা পার্ট থাকবে। প্রথম কথা হচ্ছে যে ঠিক আছে, অবশ্যই ব্যাহত হয়েছে, ডিসরাপ্টেড হয়েছে, as roads were blocked, public transported were hampered and daily activities came to stand still. এটাই বাস্তবতা ছিল, তাই না? সাধারণ জীবনে আমাদের আসলে অনেকটাই প্রবলেম হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে হাউ ডিড দ্য গভর্নমেন্ট এন্ড সিভিল সোসাইটি রেসপন্ড টু দ্য প্রোটেস্ট, এই অ্যান্সারটা আসলে একটু ভাবে দেওয়া হয়েছে, পজিটিভলি দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এইভাবে হবে না মনে হয়, বা এইভাবে দেওয়া উচিত না। কারণ হচ্ছে দেখো এখানে কি বলছে, দ্য গভর্নমেন্ট রেসপন্ডেড বাই হোল্ডিং মিটিংস উইথ স্টুডেন্ট লিডার্স। আচ্ছা, এখানে স্টুডেন্ট লিডারদের সাথে মিটিং এর যে আশ্বাস বা দিয়েছে সেটা ঠিক আছে, বাট এর পরবর্তীতে অ্যাকচুয়ালি দে ওয়্যার ইন, কি বলবো, দে ওয়্যার নট কোঅপারেটিং, তাই না? দ্য গভর্নমেন্ট ওয়াজ নট কোঅপারেটিং এন্ড দে পারফর্মড এ হেনিয়াস অ্যাক্ট ওভার দ্য স্টুডেন্টস, এইভাবে বলতে হবে। এই লাইনটা এখানে অ্যাড করে দিবা। আর এখানে সিভিল সোসাইটি মেম্বার্স এক্সপ্রেস সলিডারিটি এন্ড সাপোর্ট ফর দ্য স্টুডেন্টস, এটা ঠিক আছে। তো গভর্নমেন্ট এইটা ইনিশিয়েটিভ নিয়েছে, ঠিক আছে, মিটিং এর জন্য, এটা সেটা, বাট এর পরবর্তীতে অ্যাকচুয়ালি তারা কোঅপারেটিভ ছিল না এবং অবশ্যই নির্যাতন করা হয়েছে স্টুডেন্টসদের উপরে। এই লাইনগুলো অ্যাড করতে হবে। যদিও এখানে আসলে এইভাবে কিছুই বলা হয়নি, কিন্তু তারপরেও ইটস আ ফ্যাক্ট, তো ইউ মাস্ট মেনশন দিস টাইপ অফ অ্যান্সার। এখন থাকলে ওইভাবে দিবা, আর না হলে নাই। আচ্ছা, তারপরে মেইন আইডিয়া কি, সাপোর্টিং আইডিয়া কি? মেইন আইডিয়া হচ্ছে জুলাই আন্দোলনের পটভূমি এবং হচ্ছে এখানকার সিচুয়েশন কেমন ছিল এবং অ্যাকচুয়ালি কি ভাবে আমরা ইয়ং জেনারেশন আমাদের ফিউচারকে রিজেনারেট করতে পারে, এটাই বলা হয়েছে। তো এখানে কি বলছে, স্ট্রেংথ অফ ইয়ুথ, হ্যাঁ ওটাই বলা হয়েছে, ইয়ুথ লিডারশিপ ইন ডিমান্ডিং ফেয়ার অপরচুনিটিস অফ সোশ্যাল চেঞ্জ। তো এটাই মেইন আইডিয়া বেসিক্যালি পুরো প্যাসেজে। সাপোর্টিং আইডিয়াতে আমরা বলবো কি কি হয়েছে, সিভিল সোসাইটি রেসপন্ড করেছে, সোশ্যাল মিডিয়া ভালো প্লে করেছে রোল, ডেইলি লাইফ ইন ঢাকাতে একটু সমস্যা হয়েছে, ডেমনস্ট্রেটেড পিসফুলি অ্যাক্রস দ্য নেশন। আচ্ছা, তারপরে হচ্ছে প্রোটেস্ট বিগান উইথ ডিমান্ডস অফ কোটা রিফর্ম, প্রুভড দ্যাট স্টুডেন্টস ক্যান শেপ দ্য ফিউচার। তো খুবই জেনারেল কিছু লাইন মেনশন করে আমরা সাপোর্টিং কয়েকটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। ওয়ার্ড মিনিং দেখে নিলেই পারবা, পড়ায় দেওয়ার তেমন কিছুই নেই ব্যাপারটা, এবং সামারিতে তোমরা যেভাবে শিখিয়েছি সেভাবে লেখার চেষ্টা করবা। প্যাসেজটা ধরাই দিচ্ছি, পড়ে দিচ্ছি, এটা আমার মনে হয় তোমার জন্য উপকার হবে। লাস্টে মানে 2 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে 2024-এর 5 আগস্টের পরের বাংলাদেশে অ্যাকচুয়ালি কি কি জিনিস ঘটেছে বা ঘটতেছে, এইগুলো আমরা এখানে কম বেশি একটু আলোচনা করার চেষ্টা করেছি। হ্যাঁ, তো এইটাও গুরুত্বপূর্ণ হইতে পারে বলে আমার মনে হয়েছে। 3টা পয়েন্ট আমি রাখছি। প্রথমটা হচ্ছে যে আন্দোলনের কন্ডিশন বা আন্দোলনের সিচুয়েশন নিয়ে কথাবার্তা, তারপরে আন্দোলন পরবর্তী বাংলাদেশের অবস্থা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে একটা প্যাসেজ। তো আমার মনে হয় এর বাইরে তেমন একটা কিছু পড়ার দরকার নাই, এটুক পড়লেই এনাফ। ঠিক আছে, আচ্ছা। তো এই গেল আমাদের কারেন্ট সিচুয়েশন বা কারেন্ট
সিনারিও যে প্যাসেজ গুলা থাকতে পারে মনে হচ্ছে এটা দিলাম। আর এরপরে আসবো হচ্ছে আমরা আমাদের ওই পাশে পড়েছিলাম হচ্ছে নোটিশ রাইটিং, পোস্টার রাইটিং। আমরা আবার দেখবো, এগুলো সমস্যা নেই। নোটিশ রাইটিং, পোস্টার রাইটিং পড়েছিলাম। আর ওখানে বলা হয়েছিল, ওখানে 5টা আছে। কি কি ছিল? নোটিশ, পোস্টার, এই যে অ্যাডভার্টাইজমেন্ট, আর একটা ছিল হচ্ছে মেমো, আর ছিল হচ্ছে স্লোগান। তো গত বছরের কোশ্চেন অ্যানালাইসিসে দেখা যায় মেমো স্লোগান বাদ দিলেও হচ্ছে। কেন, কিভাবে বাদ দিলে হচ্ছে? দুইটা, যে কোনো দুটো আসে। তো ফার্স্টে দেখা গেছে এই দুটার মধ্যেই এই নোটিশ অথবা পোস্টারের যে কোনো একটা কনফার্ম থাকে। কি বলছি? নোটিশ পোস্টারের যে কোনো একটা কনফার্ম থাকে। ইন দ্যাট সেন্স তো কিভাবে আসে? ধরো নোটিশের সাথে মেমো আসলো, বা নোটিশের সাথে স্লোগান আসলো, বা পোস্টারের সাথে মেমো আসলো, পোস্টারের সাথে স্লোগান আসলো, বা হতে পারে হচ্ছে নোটিশ পোস্টার দুটোই চলে আসছে, এরকমও হয়। বা নোটিশের সাথে অ্যাডভার্টাইজমেন্ট আসে, পোস্টারের সাথে অ্যাডভার্টাইজমেন্ট আসে। হোয়াট এভার হ্যাপেন্স, পোস্টার অ্যান্ড নোটিশ ইজ দেয়ার, থাকেই। বাট ইন কেস একটা বছরে দেখা গেছে নোটিশও আসে নাই, পোস্টারও আসে নাই, সেখানে অ্যাডভার্টাইজমেন্টের সাথে অন্য একটা এসেছিল। তো যদি বাই চান্স যদি ঝামেলা হয়েই যায়, সেই জন্যই আমরা বলি অ্যাডভার্টাইজমেন্টও যদি পড়ে রাখি তাহলে মিস হওয়ার কোনো চান্সই নেই। এবং অ্যাডভার্টাইজমেন্টের খুব বেশি পড়তে হবে না, দুই একটা টপিকের উপরে অ্যাডভার্টাইজমেন্ট পড়ে গেলেই হয়ে যায় আসলে। হ্যাঁ, মানে প্যাটার্নটা জানলে অ্যাকচুয়ালি হয়ে যায়। তাহলে নোটিশ, পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্টের কয়েকটা টেমপ্লেট আমরা দেখে নিই। মেমো, স্লোগান পুরাটাই বাদ। ঠিক আছে? আচ্ছা, নোটিশ পোস্টার যেহেতু পড়েছি, তারপরে অ্যাডভার্টাইজমেন্টটা আমরা একটু দেখি। অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকচুয়ালি সবাই আমরা জানি। আমরা অ্যাডভার্টাইজমেন্ট বলতেই বুঝাই হচ্ছে বিজ্ঞাপন, তাই না? এখন বিভিন্ন ধরনের বিজ্ঞাপনে আমরা দেখে থাকি, বাট ফর্মাল গেট আপে বিজ্ঞাপন যেটা হয়, বা বিভিন্ন টপিকের উপর আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন লিখে থাকি। এখনকার যুগে তো মার্কেটিং এর অনেক কিছুই আছে, বা অ্যাডভার্টাইজমেন্ট অনেক কিছুই আছে, ভিডিও, অডিও, তারপরে হচ্ছে পোস্টারের থ্রুতে, মানে পোস্টার টাইপের অ্যাডভার্টাইজমেন্ট যেটা করে। আবার হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে, অনেক কিছুই আছে। বাট আদার দ্যান আমরা শুধু অ্যাডভার্টাইজমেন্টের যেটা আগের প্রসেস ছিল সেইভাবেই আমরা জিনিসটাকে শিখবো, বা মূল থিমটাই অ্যাকচুয়ালি দেখার চেষ্টা করবো। যেমন টপিক ওয়াইজ আমরা একটু যদি দেখি, প্রথমে যেটা ম্যানেজিং ডিরেক্টরের হিসাবে তুমি কোম্পানি থেকে একটা পোস্ট থ্রো করছো যে এই পোস্টে আমরা কিছু ক্যান্ডিডেট নেব। মানে তুমি হচ্ছে কোম্পানির এমডি, তুমি একটা নোটিশ দিচ্ছ, কি বলে, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছ জবের, জব সার্কুলার, যে আমাদের কোম্পানিতে এই পোস্টে এই লোক নেওয়া হবে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এই জব সার্কুলার বা অ্যাডভার্টাইজমেন্ট, জব অ্যাডভার্টাইজমেন্ট কিরকম হয়? তো এই ধরনের যদি আসে তাহলে এইভাবে লিখবা। আমরা লেখাটা একটু অস্পষ্ট মনে হইতে পারে, বাট আই থিঙ্ক ইটস রিডেবল, বোঝা যাচ্ছে। তো প্রথমে এইভাবে একটা বক্স যদি পারো করে নিবা, ভালো করলে ভালো, বাট না করলেও খুব একটা সমস্যা নেই, তবে করলে ভালো। ঠিক আছে? এরকম বক্স করে তারপরে ধরো ফার্স্টে এইভাবে দিলা ক্যারিয়ার অপরচুনিটি, তারপরে হচ্ছে আমাদের কোম্পানি সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবে। ধরো যে কোনো একটা কোম্পানি, তুমি ধরো ইউনিলিভার নিয়ে কথা বলছো, লুকিং ফর সাম ইয়ং এনার্জেটিক অ্যান্ড হার্ড ওয়ার্কিং ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ সেলস এক্সিকিউটিভ। The ideal candidate must be an MBA with 3 years experience in this field. বলে দিলা মোটামুটি, হ্যাঁ, যে এই জব চলতেছে, অফার, এই অফারে এইভাবে আপনারা ই করতে পারেন। তারপরে কি কি থাকতে হবে ক্যান্ডিডেটের, খুব শর্টে, খুব দেখো শর্টে, অত বেশি কিছু না, অত ইলাবোরেট কিছু না, অত কঠিন ভাবে কিছুই বলা হয়নি, কারণ 4 মার্কের জন্য এত কিছু লেখার আসলে প্রয়োজন নাই। এখানে কি থাকতে হবে? ফ্লুয়েন্সি ইন ইংলিশ, এমএস অফিস অ্যান্ড ইমেইলে গুড স্কিল থাকতে হবে, পার্সোনালিটি ভালো থাকতে হবে, অল ওভার বাংলাদেশ কাজ করার অ্যাবিলিটি থাকতে হবে, এবং যদি ইন্টারেস্ট থাকেন তাহলে সাবমিট ইউর সিভি উইথ এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ টু দা অ্যাডভার্টাইজার। তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজার নাম্বার দিলে একটা, এত ডেট দিয়ে দিলে একটা। তো খুবই জেনারেল ফরম্যাটে একটা হেডিং সহ কি কি থাকতে হবে, এরকম ভাবে ক্যারিয়ার অপরচুনিটি বা ক্যারিয়ার সার্কুলার অ্যাডভার্টাইজমেন্ট তোমরা দিতে পারো। জাস্ট আমি ফরম্যাট গুলো দেখাই দিচ্ছি, এই টাইপের আসলে এইভাবে লিখবা। ওকে, এরপরে আরেকটা যদি দেখি, যে সাপোজ ইউ আর দেখো মার্কেটিং ম্যানেজার বলা হয়েছে, তুমি মার্কেটিং ম্যানেজার অফ এ বিস্কিট ফ্যাক্টরি। তারপর হচ্ছে সাম ডিলার্স ফর ইয়োর কোম্পানি, তোমার দরকার, কয়েকজন ডিলারকে দরকার। তারপরে সেই উদ্দেশ্যে একটা অ্যাডভার্টাইজমেন্ট লিখো। তারপরে হচ্ছে কিভাবে দিবা, ডিলার ওয়ান্টেড দিয়ে দিলা, মানে দরকার ডিলার ওয়ান্টেড একটা হেডিং দিয়ে দিলা, দিয়ে এখানে বললা তোমার কোম্পানি সম্পর্কে একটা ওভারভিউ দিয়ে দিলা,
যে আমাদের রিনাউন্ড বিস্কিট কোম্পানি অ্যাপ্লিকেশন দিচ্ছে কিসের জন্য? সাম ডিলারের জন্য। উইলিং ক্যান্ডিডেটস শুড হ্যাভ 2 years previous experience in related business. Selected dealers must have deposit caution money amounting to এত, মানে একটা জাস্ট ফরম্যাট দেওয়া হয়েছে, হ্যাঁ, ফর দেয়ার ডিলারশিপ। মানে এটা এটা খুব জেনারেল কনসেপ্ট। ধরো আমরা কিন্তু যে কোনো জায়গাতেই খুব প্রত্যন্ত অঞ্চলেও গেলে দেখা যায় যে বিভিন্ন কোম্পানির এখন ডিলার চলে গেছে। বলি না যে ওই ভাই ডিলার, উনি মাল আনে, উনি প্রোডাক্ট আনে, বলি না এগুলো? তো ওই যে ডিলার, সে হচ্ছে কিছু সিকিউরিটি মানি কোম্পানির কাছে পেইড করে, সাবমিট করে। তো কোম্পানি সেই মানির এগেইনস্টে তোমাকে একটা ডিলারশিপ প্রদান করে এবং তোমাকে বিজনেসের একটা টোকেন দিয়ে দেয় যে তুমি আমাদের কোম্পানির রিলেটেড বিজনেস করতে পারবে। তো তখন সে প্রোডাক্ট তার কাছে সাপ্লাই করবে এবং কোম্পানি ওখান থেকে বেনিফিটেড হবে এবং ডিলার তার ব্যবসাতে লাভবান হিসেবে কাজ চালাবে। এই যে ডিলারটাকে এনগেজ করার জন্য একটা সিকিউরিটি মানি প্রদান করতে হয় ডিলারদের কোম্পানির কাছে। ওইটার এখানে বলা হয়েছে যে 50,000 টাকা ক্যাশ দিতে হবে লিডারশিপের জন্য। তার যারা যারা ইন্টারেস্টেড তারা কি বলছে, অন অর বিফোর 15 ইনস্ট্যান্স পজিটিভলি। আচ্ছা, এখানে কি লিখছে, কি কি দিতে হবে? মার্কেটিং ম্যানেজার, এখানে জাস্ট হচ্ছে ইয়া দিছে, সরি এটা 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 না, এটা পয়েন্টিং হিসেবে যাবে না, এটা বাদ দাও। এটা হচ্ছে তার নিজস্ব বৃত্তান্ত দিয়েছে, তার মার্কেটিং ম্যানেজার কোন বিস্কিট ফ্যাক্টরি সেইটা এবং অ্যাড্রেসটা দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা পুরাটা একটা প্যারা আকারে, কোনো পয়েন্টিং দেওয়া হয়নি, কারণ এখানে পয়েন্টিং দেওয়ার খুব একটা দরকারও নেই। তাহলে ডিলারশিপের জন্য যদি আসে তাহলে এরকম আসবে। এগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসছে, ওখান থেকে অ্যাকচুয়ালি উঠাই দেওয়া হয়েছে, ওই টাইপের কোশ্চেনই আসে। যেমন এখানে কি লিখছে, এনজিও তে কাজ করো, অফিস অথরিটি wants to send some floors of the building, sorry, rent some floors of the building to the people wanting to set up offices. You are the communication officer of the company. Make an advertisement to serve the purpose, providing all necessary information. তাহলে কি বললো, তুমি এনজিওর তে কাজ করো, অফিস অথরিটি চায় বিল্ডিং এর কয়েকটা ফ্লোর ভাড়া নিতে, কিসের জন্য? অফিস তৈরি করার জন্য। এখন তুমি কমিউনিকেশন অফিসার কোম্পানির, তাইলে তুমি একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করো যে এই দরকার আমাদের, তাহলে আমরা এই ফ্যাসিলিটি যদি থাকে তাহলে আমরা এই ফ্লোর গুলো ভাড়া নিব। তো এইভাবে একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করলা, তো যারা তোমাদেরকে ভাড়া দিতে ইচ্ছুক তারা তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তো তুমি অ্যাজ এ কমিউনিকেশন অফিসার এটা তৈরি করো। তো এখানে টু রেন্ট আউট অফিস স্পেস ইন, তোমরা একটা হেডিং দিলা। এখন ধরো যেই কোম্পানিতে কাজ করতেছো সেটার নাম দিয়ে দিলা। এখন এখানে যদি কোনো, আমার যেটা সাজেশন, এখানে স্পেসিফিক নাম দিয়ে দেওয়া হয়েছে, যেমন ব্র্যাক ব্যাংকের কথা বলা হয়েছে, আমি সাজেস্ট করি এখানে তোমরা ইমাজিনারি একটা নেম দিবে, এবিসি ব্যাংক, ঠিক আছে। এটা তো নর্মাল কথা, টু রেন্ট আউট অফিস স্পেস ইন, মানে আমরা রেন্ট চাচ্ছি। আর এটা হচ্ছে তোমরা এবিসি যে কোনো একটা ইমাজিনারি নাম দিবে, যদি বলা না থাকে। আর যদি বলা থাকে এই কোম্পানি, তাহলে তো সেটা অবশ্যই মেনশন করবে। আর তাহলে বলবো অফিস স্পেস ইজ অ্যাভেলেবল at 8 to 12 floors in Bragg Bank Complex, multi-stored building located in এত, এখানে most suitable for international agencies, foreign missions, bank insurance, NGO and information technology and related organizations। মানে কি কি কাজের জন্য এই ফ্লোর গুলা ব্যবহার করতে পারবেন সেই হিসেবে তুমি একটা বৃত্তান্ত লিখলা। তারপরে লোকেশন অফ দ্য বিল্ডিং এর লোকেশন দিলা। এরপরে এই লোকেশনে কি কি আছে, মানে সহজ কথায় বলতে গেলে তুমি বাড়ি ভাড়া দাও না, তো বাড়ি ভাড়া দিতে গেলে বা ব্যাচেলর যারা থাকো, প্রায় সময় দেখা যায় লিফলেটে লেখা থাকে 24 ঘন্টা পানি, গ্যাস, বিদ্যুৎ, ফ্রি ওয়াইফাই, এটা সেটা। তারপরে হচ্ছে কি বলবো, বেলকনিতে বাতাসের সুবিধা, এটা সেটা, দেখো না এই সব জিনিসগুলো। তো এখানে ফর্মালি একটু ওই জিনিসগুলো লিখতে হবে যে ইজি কমিউনিকেশন। আর তারপর হচ্ছে প্রত্যেক ফ্লোর আছে, হ্যাঁ আচ্ছা, প্রত্যেক ফ্লোর 1500 স্কোয়ার ফিট আছে। তারপরে ক্যাবিনেট আছে প্রত্যেকটাতে, তারপরে লিফট আছে 3টা, ওয়াটার সাপ্লাই থাকছে ওই যে ওগুলাই, কার পার্কিং আছে, ব্রডব্যান্ড ফ্যাসিলিটি আছে, ফুল টাইম সিকিউরিটি সার্ভিস আছে, হ্যাঁ। তারপরে ইন্টারকম বা পিএবিএক্স ফ্যাসিলিটি, এগুলো আসলে থাকে একটা কোম্পানি যখন ভাড়া নিতে যায়, এগুলো দেখে। তো এই যে কিছু পয়েন্ট অ্যাড করে দিবা যদি কোনো রেন্ট, ফ্লোর রেন্টের ক্ষেত্রে এরকম কিছু থাকে। তারপরে ইনফরমেশনের জন্য যোগাযোগ করেন এইসব জায়গায়।
একটা ইনফরমেশন, কন্ট্যাক্ট নাম্বার, ইমাজিনারি কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই, যে এক্স 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 এভাবে দিয়ে দিবা, দিয়ে এইভাবে তোমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট রেডি করতে পারো। তো এই তিনটা পড়লে আমার মনে হয় হয়ে যাবে। এই টাইপেরই আসে বেশিরভাগ ক্ষেত্রেই। ফরম্যাটটা দেখে গেল, এখন এখানে দুই একটা জাস্ট খালি টপিক যেটাই আসুক না কেন ওইভাবে চেঞ্জ করে লিখে দিলেই হয়ে যায়। হ্যাঁ, এখানে খুব কঠিন কিছু আসে না এবং কঠিন করে লেখারও কিছু নাই। আচ্ছা, তো আমাদের অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংও দেখানো মোটামুটি শেষ হলো। এর উপরে যেগুলো ছিল নোটিশ, পোস্টার, আমরা এগুলো দেখেছি এবং এগুলোর ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি কিভাবে পড়তে হবে, কিভাবে করতে হবে, এবং এখানকার মেমো স্লোগান দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তো এর মাধ্যমে আমরা মোটামুটি বলবো যারা ফার্স্ট টু লাস্ট ক্লাস করেছি, অল অফ দ্য টপিকস হ্যাজ বিন এন্ডেড, নাকি? তোমরা কি স্বীকারোক্তি দিচ্ছ যে শেষ হয়েছে নাকি? বলো দেখি। স্যার শুধু সিবি মনে হয়। ও আচ্ছা, এই তো বের হয়েছে আরেকটা। তাহলে সিভিটাও পড়ে ফেলি, সিভিটাও পড়ে ফেলি। সিভি রাইটিং তো ভুলেই গেছি। হ্যাঁ, এখানে ওই যে স্লোগান মেমো রাইটিং আছে, বাট পড়াইলাম না কেন, দরকার নেই, ঠিক আছে। দুই একটা করে টেমপ্লেট দেওয়া আছে, বাট আমি পড়াইলাম না কারণ মাথায় এক্সট্রা প্রেশার নেওয়ার খুব একটা দরকার আসলে নেই। সিভিটা দেখি এখানে কেউ কিছু বলতেছো? স্যার একটা কোশ্চেন ছিল। অবশ্যই। স্যার এই স্লাইড গুলো কি আমাদের যে গ্রুপে লিংকটা দেওয়া হয়েছে তার মধ্যে পেয়ে যাব? হ্যাঁ, রেকর্ড ক্লাসের যে লিংকটা যায় ওইটাতেই, রেকর্ড ক্লাসের লিংকটা জায়গায়, যেখানে ওই একটা লিংকই সব সময় সবকিছু পাবা। যে কোনো ক্লাস যে কোনো সময় যে কোনো দিন ঢুকলেই পেয়ে যাবা। ওখানে ফোল্ডার ওয়াইজ সবকিছু ডিটেইলস বলা আছে, কোনো সমস্যা নাই। ওই লিংকে ঢুকলেই তোমরা জিনিসগুলো বের করে ফেলতে পারবা। আচ্ছা, একটা সিভি পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, বলো। আচ্ছা, আমাকে ফেসবুক গ্রুপে মানে সেকেন্ড ইয়ার ঝানু বিডি 2025 এটাতে অ্যাড দেওয়া হচ্ছে না কেন? এগুলো আমি হ্যান্ডেল করি না, ঠিক আছে। এগুলো আমি বলতে পারবো না আসলে এক্সাক্ট কারণ বা কি জন্য, কি বুঝতে পারছো। এখন সবাই অ্যাড হইতে পারলে তুমি অ্যাড হবে না কেন, এটাও আসলে না কি স্যার, বলবো। এখানে হচ্ছে কি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সাজেশনের যে নাম্বারটা আছে ওইটাতেও নক দিছি, বাট ওরা রিপ্লাই দেয় না, এমনকি দেখেও না মেসেজগুলো। বুঝতে পারছি। এখন গ্রুপে কোনো ইয়াতে ভুল করছো কিনা, জয়েনিং এর ক্ষেত্রে কোনো কোশ্চেন চাই কি যেন আছে না, এখন আমি শিওর বলতে পারছি না অ্যাকচুয়ালি, কারণ অনেকেই তো জয়েন আছে অলরেডি। যাই হোক, এটা আমি জানাবো নি, যারা গ্রুপে রিকোয়েস্ট দিয়ে রাখছে তারা যেন জয়েন হইতে পারে। আর ওইখানে জয়েন, বাট আমাকে জয়েন করে নাই। তাই স্যার আমি তাহলে বলতে পারছি না, কারণ আমি হ্যান্ডেল করলে আমি বলতে পারতাম, বুঝতে পারছো। দেখো, তাহলে আমরা একটা সিভি দেখি, খুবই জেনারেল ফরম্যাটে সিভি দেখবো। এখানে মানে সিভি মিনস হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে। এখানে ধরো এক্সট্রা অর্ডিনারি কিছু আনার কোনো সুযোগ আসলে তেমন নাই, কারণ এক একটা জিনিসের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে। এখানে ওইভাবে লিখলেই জিনিসটাকে সুন্দর বলে বিবেচনা করা যায়। এখন ধরো আমি এক্সট্রা হাবিজাবি অনেক কিছু নিয়ে আসলাম, ওইটা আসলে কাজে দিবে না। হ্যাঁ, হ্যাঁ, এখন যেগুলো মেইন পয়েন্ট, যেগুলো থাকা জরুরি এবং যেগুলো থাকতেই হবে, আমি সেই জিনিসগুলো জাস্ট এই সিভিতে রাখার চেষ্টা করেছি আমার এই ফরম্যাটটাতে, এবং এভাবে লিখলেই তোমরা ভালো মার্কস পাবা। আচ্ছা, এখন সিভির ক্ষেত্রে কিছু জেনারেল কোশ্চেন থাকে, যে সিভি কয় পেজে লিখতে হবে, সিভি কিভাবে কি 2 পেজ হলে হবে কিনা, বা আরো বেশি লিখে যাবে কিনা, এই ধরনের বিভিন্ন কোশ্চেন আসে। আমি যেটা বলি, সিভির অ্যাকচুয়ালি পার্ট হচ্ছে দুইটা। একটাকে হচ্ছে বলে কভার লেটার, কি বলে, কভার লেটার। আর আরেকটা হচ্ছে কারিকুলাম ভিটা, কারিকুলাম ভিটা। তো এই কারিকুলাম ভিটারই শর্ট ফর্ম হচ্ছে সিভি। তো অ্যালং উইথ ওইটার একসাথে একটা কভার লেটারও থাকে। তাহলে কভার লেটার হচ্ছে একটা কাইন্ড অফ নর্মাল অ্যাপ্লিকেশন, যেটাতে বলা হয় যে আমি এই কাজের জন্য বা এই পোস্টের জন্য আপনাকে সিভি দিচ্ছি, আমার কভার লেটারটা দিচ্ছি, বা আমার কারিকুলাম ভিটাটা পাঠাচ্ছি, আমার ইনফরমেশন পাঠাচ্ছি। ওই অ্যাপ্লিকেশনটা বলা থাকে যেটা, সেটাকে বলে কভার লেটার। আর ইনফরমেশন, এভরি ইনফরমেশন, তোমার এখানে পার্সোনাল ইনফরমেশন থাকবে, খেয়াল করো জিনিসগুলো।
তোমার এখানে হচ্ছে প্রফেশনাল ইনফরমেশন থাকবে, তারপর হচ্ছে তোমার এখানে এডুকেশনাল ইনফরমেশন থাকবে। আচ্ছা, তারপরে তোমার এখানে স্কিলস থাকবে, স্কিলস এর ইনফরমেশন থাকবে, তারপরে এক্সপেরিয়েন্স থাকবে। আচ্ছা, তারপরে এখানে তোমার হচ্ছে আরো যে সকল রেফারেন্স থাকবে, একটা লাস্টে রেফারেন্স থাকবে, অ্যালং উইথ তোমার আরো থাকবে এখানে ধরো তুমি তোমার হচ্ছে ইন্টারেস্ট, ফিল্ড অফ ইন্টারেস্ট অ্যাড করতে পারো। তো অনেক কিছু অ্যাড করা যায়, তবে আমি যেগুলো বললাম পার্সোনাল ইনফরমেশন, প্রফেশনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, স্কিলস, এক্সপেরিয়েন্স, রেফারেন্স, এই কয়েকটা পয়েন্ট ম্যান্ডেটরি এই সিভি বা আমাদের কারিকুলাম ভিটাতে। আর কভার লেটার তো আমরা অ্যাপ্লিকেশন সাইজে একটা জিনিস লিখবই। তাহলে দুইটা পার্ট। এখন এখানে জেনারেল যে কোশ্চেনটা থাকে কয় পেজে লিখবো, ধরো খাতা, এটা একটা খাতাকে যদি আমরা মানে একটা পেজ উল্টাই, তাহলে এই যে লেফট সাইডের একটা পেজ থাকে, রাইট সাইডে একটা পেজ থাকে, যেটা একভাবেই দেখা যায়। মানে হচ্ছে খাতাটা যদি খুলো, একটা পেজ উল্টাইলি এটা লেফট পেজে যে পোর্শনটা আর রাইট পেজে যে পোর্শনটা দুটো কিন্তু একসাথে দেখা যায়। কথা বুঝাইতে পারতেছি? আচ্ছা, তখন কি করবে, এই লেফট থেকে শুরু করে এই দুই পেজে তুমি সিভি লিখবা। যেটা একই কথা বলেছিলাম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, যে অ্যাপ্লিকেশন এক পেজে লেখা ভালো, এক পেজে লেখা ভালো, বাট কোনো কোনো সময় যদি মনে হয় যে না অ্যাপ্লিকেশন আমি এক পেজে লিখতে পারি না, যার লেখা বড়, তখন সে কি করবে, ওই পরের পেজটাকেও নিয়ে নেবে। বাট এমন না যে একটা পেজ লিখছে আবার উল্টায়া অপর পেজে লিখতেছে, এরকম না। এই পেজে লিখছে আবার এই ডান পাশের পেজটাতে, দ্যাট মিনস লেফট পেজ থেকে শুরু করলে যেন রাইট পেজে শেষ হয়। লেফট রাইট পেজ তো বুঝি নাকি? এই পাশের জি পেজটা স্যার। হচ্ছে রাইট পেজ, এটা হচ্ছে লেফট পেজ। তো লেফট পেজ থেকে শুরু করবা, রাইট পেজে গিয়ে শেষ করবা। সিভির ক্ষেত্রে এরকমই, একই গাইডলাইন। এখন 3 পেজ সিভি লেখার দরকারই নাই আসলে, কারণ সিভি 3 পেজ হয় না, এত লেখার দরকার নেই। 2 পেজ হলেই আমার মনে হয় সিভি হয়ে যাবে সবারই। কারণ আমি যেই সিভি লিখেছি বা দিয়েছি, এখানে 2 পেজের বেশি কারো লাগার কথা না, এবং আহামরি এত কিছু লিখতে হবে না আসলে। তো দেখি আমরা প্রথমে ধরো এরকম জেনারেল কিছু সিভি আসে, বা সিভি মানে কি, চাকরির জন্যই তুমি সিভি ড্রপ করবে, এটাই তো। এখন যে কোনো চাকরি হইতে পারে, সেখানে হইতে পারে লেকচারার পোস্ট, সেখানে হইতে পারে ওই যে সেলস এক্সিকিউটিভ পোস্ট, সেখানে হইতে পারে ম্যানেজার পোস্ট, সেখানে হইতে পারে এমডি পোস্ট, যেটাই হোক না কেন তুমি ওইভাবে পোস্ট অনুযায়ী জিনিসটাকে সাজাবা। তো ফরম্যাট হচ্ছে প্রথমে একটা অ্যাপ্লিকেশন লিখবা, অ্যাপ্লিকেশন রাইটিং আমরা শিখেছি। তো প্রথমে ডেট, পোস্ট অনুযায়ী রিলেটেড কাকে দিতে হবে সেটা। ধরো এখানে লেকচারার আমরা প্রিন্সিপালের থ্রুতে দিচ্ছি, বা এটা না দিয়ে আমরা সহজ ভাষায় স্ট্যান্ডার্ড অনুযায়ী লিখতে পারি এইচআর ডিপার্টমেন্ট। কি বলছি? এইচআর ডিপার্টমেন্টকে দিলা, কারণ এইচআর ডিপার্টমেন্টই রিকুইজিশন প্রসেসের জন্য লায়েবল, তাই তো? তাহলে ডেট দিয়ে এইচআর ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে যে কোনো একটা ইমাজিনারি, এখানে এরকম দিবা না, শেখ হাসিনা কেন চলে আসছে রে এখন। এখানে দিবা হচ্ছে এবিসি ইউনিভার্সিটি অর কলেজ, বা যদি না দেওয়া থাকে কিছু, কথা বুঝাইতে পারছি? আর যদি বলা থাকে যে এই ইনস্টিটিউশনের জন্য, তাহলে কি করবো, অবশ্যই সেই ইনস্টিটিউশন দিবা। আর যদি না বলা থাকে তাহলে ইমাজিনারি এবিসি বা এক্স ওয়াই জেড, যেটাই খুশি দাও না কেন। এরপরে একটা জাস্ট ঠিকানা দিয়ে দিলাম, যে যে যেই ঠিকানায় থাকবে সেটাই দিয়ে দিবা। তো সাবজেক্ট কি হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ লেকচারার দিয়ে দিলা। এখানে যেহেতু লেকচার নিয়ে কথা বলছি, ডিয়ার স্যার, এখানে হচ্ছে এইভাবে শুরু করবা, খেয়াল করো যে এই এত তারিখে যে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়েছিল, কোথায়, ধরো একটা পত্রিকায় একটা পোস্টের জন্য। এইটার আনুষঙ্গিকে আমি কি বলতেছি, যে আমার নিজেকে আমি অফার করতে চাই ক্যান্ডিডেট হিসাবে ফর দিস পোস্ট। তাহলে এইভাবে প্রথম লাইনটা শুরু করবা, যে এইখানে আমি সার্কুলারটা দেখেছি, এটার থ্রুতে আমি নিজেকে অ্যাজ এ ক্যান্ডিডেট সাবমিট করতে যাচ্ছি। এবং আমার কি আছে, আই হ্যাভ অল দ্য রিকুইজিট কোয়ালিফিকেশন মেনশনড ইন দ্য advertisement. I have attached here with my CV photographer certificates for your kind consideration. আমার CV দিয়েছি, ফটোগ্রাফ দিয়েছি এবং সার্টিফিকেটস দিয়েছি for your kind consideration. Therefore, I request you to consider my appeal and oblige thereby giving me an এখানে অপরচুনিটি কেটে গেছে, বুঝতে পারছো? স্যার আচ্ছা, এখানে কি ডিটেইলস দেওয়া যাবে? কি
ডিয়ার স্যার ম্যাডাম এখানে কি দেওয়া যাবে নাকি? আচ্ছা, রিকোয়েস্টেড স্যার। রেসপেক্টেড দেওয়া ভালো। এইখানে ডিয়ার লাগাইছি, ঠিক আছে, এখানে রেসপেক্টেড লিখে দিলাম। ওইটা আমি প্রেফার করি না, ডিয়ার টিয়ার প্রেফার করি না, রেসপেক্টেড, ঠিক আছে, রেসপেক্টেড। আচ্ছা, দেওয়া যায়, দেওয়া কোনো ক্ষতি নাই, বাট রেসপেক্টেড দিলে এটা ফর্মালি গেট আপটা ঠিক থাকে। তাহলে কি বললাম, এখন এই যে আমি লিখেটা লিখছি, এটা কিন্তু সব সিভির জন্যই, সব পোস্টের জন্যই জেনারেল। জাস্ট খালি যেই পোস্ট আসবে সেখানে এই পোস্টের নাম লিখে দিবা। হ্যাঁ, এখানে স্পেসিফিক ওই পোস্টের রিলেটেডে কোনো আলাদা কথা নাই। এখানে বলাই হয়েছে, দেখো আমি ক্যান্ডিডেট হিসেবে পেশ করতে চাই, আমার যা যা প্রকাশ করা হয়েছে অ্যাডভার্টাইজমেন্টে সব কোয়ালিটিস আছে, এবং আমার সিভি দিয়েছি, ফটোগ্রাফ দিয়েছি, সার্টিফিকেট দিয়েছি আপনার কনসিডারেশনের জন্য, তো আমাকে একটা সুযোগ দিয়ে বাধিত করবেন। তো খুবই জেনারেল ভাবে বলা হয়েছে এখানে, এমন কোনো কথা নাই যে অন্য কোনো টপিক আসলে লিখা যাবে না। এই পুরা সেম কথাগুলোই তুমি অন্য যে কোনো টপিক আসুক না কেন তুমি লিখতে পারবে। তাহলে এটা ছিল আমাদের কি বলবো অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে, বা কভার লেটার যেটা বলি সেটা ফার্স্ট পার্ট। এরপরে আমরা হচ্ছে এটা শেষ করি নাই এখনো, অ্যাপ্লিকেশনের প্রসেসে শেষ করতে হলে এখানে আমরা কি দিব, ইয়োর সিনসিয়ারলি, তোমার নাম ঠিকানার তোমার একটা অ্যাড্রেস দিবা, মানে তোমার ইনফরমেশন গুলো এখানে অ্যাড করবা। এই গেল হচ্ছে অ্যাপ্লিকেশন পার্টটা, কভার লেটার পার্টটা। এবং এর পরবর্তীতে একটা টপিক হবে, একটা পার্ট হবে অ্যাটাচমেন্ট দিয়ে। কি হবে এটা, অ্যাটাচমেন্ট অথবা এনক্লোজার অনেকে বলে। এই এনক্লোজার বা অ্যাটাচমেন্ট হচ্ছে আমার এই কভার লেটারের সাথে আমি আরো কি কি দিচ্ছি, আমি আমার কভার লেটারের সাথে প্রাসঙ্গিক এই যে এখানে সিভি, ফটোগ্রাফ, সার্টিফিকেট যে দিচ্ছি, এগুলো আবার এখানে এনক্লোজার অথবা অ্যাটাচমেন্ট হিসেবে মেনশন করবো, সিভি, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং অ্যাটাস্টেড কপি অফ সার্টিফিকেটস। ক্লিয়ার? এই পোর্শনটা তোমরা অবশ্যই রাখার চেষ্টা করবা, অনেকে এটা মিস করে ফেলে। তাহলে অ্যাপ্লিকেশন শেষে ওই পেজেই আমরা চেষ্টা করবো এটা লিখার। ক্লিয়ার? বুঝতে পারতেছি? আচ্ছা, এরপরে তোমরা পরবর্তী পেজে গিয়ে এর পরের জিনিসগুলো লিখবা। তাহলে 2 পেজেই হয়ে যাবে, খুব খুব সহজে 2 পেজে হয়ে যাবে। তাহলে এখন আসো সিভি। এখন এই যে লিখবা সিভি অফ, এখন সিভি শর্টে না লিখে তোমরা এখানে পুরাটাই লিখবা কারিকুলাম ভিটা অফ, তোমার নাম দিলে, না দিলে হবে, কারিকুলাম ভিটা লিখলেও হবে, ঠিক আছে। এভাবে লিখে কি কি অ্যাড করবে, এখানে দেখো আমি কয়টা পয়েন্ট রাখছি, মোটামুটি 15টা 16টা হয় এখানে। এখানে একটা অ্যাড করি স্কিলস, এখানে 15, এটা রেফারেন্স থাকে 16। আচ্ছা, তাইলে এখন আমি আরেকটা একটু অন করি, দাঁড়াও, আরেকটা জায়গায় তো আমি সুন্দর করে লিখছিলাম সবকিছুই, সিভি এই যে এখানে আছে, ঠিক আছে। হ্যাঁ, কারিকুলাম ভিটা বা বায়োডাটা বা রেজিউম যেটাই বলি না কেন, অনেকভাবেই লেখা যায়, এটা লিখবা। লিখার পরে এখানে যা যা দিবা, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, ন্যাশনালিটি, ম্যারিটাল স্ট্যাটাস। এইটা দেওয়ার পরে আমরা দিব এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়ার পরে এই যে স্কিলস দিবা। স্কিলস দেওয়ার পরে এখানে আরো কিছু অ্যাড করব আমরা, এই যে এখানে দেখো এক্সপিরিয়েন্স দিবা, তারপর ল্যাঙ্গুয়েজেস দিবা, এরপরে রেফারেন্স দিবা, ঠিক আছে। ওইটা আবার অন্য জায়গায় চলে গেছে, এখানে আবার একটু পয়েন্টিং কম দিয়েছি, ওখানে আবার কিছু কম দিয়েছি, এই যে এখানে সব দিয়েছি, সরি, এটা দেখতে হবে। আচ্ছা, অনেক ভাবেই লেখা যায়, অনেক কিছু আনা যায়, ঠিক আছে। এত কিছু না বলে আমরা যেটা না হইলি না সেটা বলতে, যেমন এখানে সিভি, কারিকুলাম ভিটার পার্সোনাল অ্যাড্রেস, ইনফরমেশন সবকিছু দিবা। এখানে অবশ্যই এই জিনিসগুলো থাকবেই, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, পার্মানেন্ট প্রেজেন্ট, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, সব দিলা, ঠিক আছে। এরপরে আসো হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ, অনেকে অ্যাড করে, দেওয়া যা না দেওয়া না দেওয়া তা, দিলে ভালো, না দিলে সমস্যা নেই। তারপরে একাডেমিক কোয়ালিফিকেশন বা এডুকেশনাল কোয়ালিফিকেশনস, এখানে যার যেটা ওইভাবে রিলেভেন্ট হিসেবে দিবা। এবং এটা চেষ্টা করবা, খেয়াল করবো, দেখো এখানে চেষ্টা করবা হচ্ছে রিসেন্ট ডিগ্রি থেকে। কোথা থেকে? রিসেন্ট ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে তুমি এমবিএ এখন করেছো ধরো, তাহলে এমবিএ আগে দিবা, তারপরে বিবিএ, তারপরে এইচএসসি, তারপরে এসএসসি, রিসেন্ট থেকে
5টার দিকে যাবা। এবং এখানে অবশ্যই কি কি থাকবে আমি বলে দিই, ডিগ্রি দিবা কি কি, তারপর ইনস্টিটিউশন কই থেকে করেছো, কোন ইউনিভার্সিটি বা কোন বোর্ড থেকে করেছো, পাসিং ইয়ারটা কত এবং রেজাল্ট কি, এই জিনিসগুলো থাকতে হবে। তাহলে কয়টা পয়েন্ট থাকবে? 5টা, 1 2 3 4 5। ডিগ্রি, ইনস্টিটিউশন, বোর্ড অথবা ইউনিভার্সিটি, ইয়ার, রেজাল্ট। তারপরে স্কিল থাকবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকবে, এবং এক্সপিরিয়েন্স দিতে হবে, আর রেফারেন্স দিতে হবে। আমি একটু লিখি, এক একটা থেকে এক এক রকম হয়ে যাচ্ছে, তাই না? একটা একটু ভালো করে রেডি করলে ভালো হইতো আমার মনে হয়। যাই হোক, হোয়াট এভার, বোঝা যাচ্ছে তো নাকি কি কি থাকবে? তাহলে আমরা এখান থেকে একটু অ্যাড করে দিই। এই শিটটা যেহেতু তোমাদের কাছে আছে, এটা থেকে অ্যাড করি। তাহলে এখানে ফুল নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মাদার নেম, ফাদার নেম, ন্যাশনালিটি, রিলিজিয়ন, সেক্স, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, ইমেইল, মোবাইল নাম্বার। 12টা গেল। এখন এখানে কি বলবো, সবকিছুই জানা জিনিস। এগুলো একটা ইনফরমেশন দিতে গেলে মানুষ সব জানে, এগুলো দিতেই হয়, তো এগুলো দিবা। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করবা। এই যে দেখো, MA, BA, HSC, HSC, এটা সিকোয়েন্স অনুযায়ী আসবা। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে এক্সপিরিয়েন্স দিলা, তারপরে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিলা, এরপরে স্কিলস দিলা। এবং স্কিল হইতে হবে কি, আমি খেয়াল করো, এখানে ধরো যদি আসে লেকচারার পোস্টে, তাহলে তোমার স্কিল থাকবে কি বলো? পাবলিক স্পিকিং, স্টুডেন্ট ম্যানেজমেন্ট, তারপর ক্লাসরুম ম্যানেজমেন্ট, তারপরে হইতে পারে হচ্ছে কি বলে, ফ্লুয়েন্সি ইন ইংলিশ, বা আরো দিতে পারো হচ্ছে লিডারশিপ। এগুলো, এই স্কিল গুলো তোমার এই পোস্ট রিলেটেড থাকতে হবে। তো যেই পোস্টে যে রিলেটেড স্কিলস গুলো দরকার সেগুলো দিবা। এক্সপিরিয়েন্স দিবা যে আমি এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে ছিলাম, তারপরে এখানে ট্রেনিং নিয়েছে এটার উপরে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ বাংলা সব ভালো পারি, এইভাবে লিখতে হবে। জাস্ট এখানে জেনারেল ভাবে লিখতে হবে, তুমি ভালো পারো কি না পারো সেটা পরের বিষয়, তোমাকে লিখতে হবে। আচ্ছা, এরপরে রেফারেন্স। রেফারেন্স বিষয়টা কি? রেফারেন্স হচ্ছে আম, তোমার সম্পর্কে কাকে নক করলে অ্যাজ এ রিক্রুইটার সে জানতে পারবে। দ্যাট মিনস তুমি এমন একজন মানুষকে রেফার করবা, হি হ্যাজ এ ওয়েল নোন ফিগার, বা সে সবকিছু জানে তোমার সম্পর্কে, এরকম কাউকে এখানে মেনশন করবে। তোমার টিচার, তার ইনস্টিটিউশন নাম, তার হচ্ছে এখান থেকে দেখো আমাদের ক্লাস টাইম প্রায় শেষ। তাহলে এই যে ইনস্টিটিউশনের নাম দিবা, মানে তার নাম দিবা, তার ডিপার্টমেন্ট দিবা, ইউনিভার্সিটির নাম দিবা, তার মেইল এবং কন্ট্যাক্ট নাম্বার দিবা, এইভাবে শেষ করবা। তো ক্লাস টাইম শেষ, পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা অন্য